সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই দেখা গেছে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। বাংলাদেশে সোমবার ঈদ উল ফিতরের প্রস্তুতি। শেষ মুহূর্তে ঘরমুখো মানুষের ঢল, সময় মতোই ছেড়ে যাচ্ছে ট্রেন, সড়ক পথেও নির্বিঘ্ন যাত্রা, লঞ্চে বাড়তি লোক নেয়ার অভিযোগ। আগের থেকে 100-150 টাকা বাড়তি হইতে আছে। আমরা তো সসম্মানে সুন্দরভাবে যাত্রীদের পৌঁছায় দিচ্ছি, যানজট মুক্ত। 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশ নিয়ে ইতিবাচক বার্তা দিচ্ছে বিশ্বে, বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক মহল একটা অন্ততপক্ষে বার্তা পেয়েছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন আগের চেয়ে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট। বিশ্বের যত ধরনের অস্থিরতা থাকুক না কেন, চায়না তার যেই উদ্দেশ্য ফরেন পলিসি, ওই ফরেন পলিসির মধ্যে অটুট থাকবে। জনগণের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। অনির্দিষ্টকাল চলতে পারে না সংস্কার, প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা 1600 ছাড়িয়েছে। সময়ের সাথে কমছে ধ্বংসস্তূপে চাপা পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। আজ রোববার ঈদ উল ফিতর পালিত হচ্ছে দেশটিতে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও ঈদ উদযাপন করবেন কোটি কোটি ধর্মপ্রাণ মুসল্লি। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়, সেই হিসেবে সোমবার ঈদ উদযাপন হতে পারে বাংলাদেশে। তবে সব জল্পনা কল্পনার অবসান হবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর। ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রুনেই এবং অস্ট্রেলিয়া ঈদ উল ফিতর উদযাপিত হবে সোমবার। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। ঈদের দিন সকাল 8:30টায় হবে প্রধান জামায়াত। নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 35,000-এরও বেশি মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। দরজায় করোনার ছিঁড়ি, তাই সময়ের সাথে তাল মিলিয়ে ঈদ জামাতের প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহে। প্রায় 25 দিনের চেষ্টায় তৈরি করা হয়েছে 25,400 বর্গমিটারের বিশাল সামিয়ানা। থাকছে কার্পেট, যেখানে একসাথে নামাজ আদায় করতে পারবেন 35,000-এর বেশি মুসল্লি। নারী ও পুরুষ পৃথকভাবে নামাজ আদায় করতে পারবেন। গরমের কথা বিবেচনায় নিয়ে রাখা হয়েছে 1200 ফ্যান। ঈদগাহ ময়দানের বিশাল এই কর্মযজ্ঞ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। বলেন, বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে সব প্রস্তুতি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবছর। আমরা সকল প্রতিকূল পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। এটি আমাদের ঈদ আনন্দেরই বহুগুণে বাড়িয়ে দেবে। সকাল 8:30টায় ঈদের মূল জামাত অনুষ্ঠিত হবে বলে জানান দক্ষিণ সিটির প্রশাসক। ছাতা আশা করি নিয়ে আসতে হবে না, কারণ আমরা এখানে যে প্রস্তুতি রেখেছি, ত্রিপাল দিয়ে আমরা আমাদের এই যে সামিয়ানাটা নিয়েছি, এখানে বৃষ্টি হলেও পানিতে ভিজে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কাজেই কেউ যদি ছাতা নিয়ে আসে সেটা তার জন্যই বোঝা হবে। আমরা ছাতা আনাকে নিরুৎসাহিত করতেছি, কোনো ধরনের বাইন্ডিংস নেই। আমরা ছাতা আনতে বরং নিরুৎসাহিত করতেছি। নিরাপত্তা ব্যবস্থা সহ মুসল্লিদের প্রবেশের জন্য তৈরি করা হয়েছে মোট 60টি ফটক। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এই যাত্রার খবর এবারে বদলে গেছে চিরচেনা ঈদ যাত্রা। শনিবার দিনভর সব ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ে। ঘরমুখো মানুষের চাপ নেই, রেলপথে নেই শিডিউল বিপর্যয়। 2-1 দিন বাদে দেখা যায়নি বাড়তি যাত্রী চাপ। রাজধানীর কাছাকাছি কিছু গন্তব্যে ট্রেনের ছাদেও লোক দেখা গেছে। আগের বছরের মতোই সব মিলিয়ে এবারে রেলে বাড়ি ফেরাটা ছিল অনেকটাই নির্ঝঞ্ঝাট। সবার প্রত্যাশা এমন ব্যবস্থাপনা জারি থাকবে আগামীতেও। ঈদ মানেই আনন্দ, প্রিয়জনের কাছে ছুটে যাওয়া। এবার আনন্দের সেই যাত্রায় কমলাপুর রেল স্টেশনের এই চিত্র যেন যুক্ত করেছে বাড়তি মাত্রা।
চিরচেনা ভিড় নেই, নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগেই প্ল্যাটফর্মে দাঁড়ানো গন্তব্যের ট্রেন, তাই হুড়াহুড়ি করে ওঠার তাড়াও নেই। বেশিরভাগ ট্রেনই রাজধানী ছাড়ছে নির্দিষ্ট সময়ে, ফলে আগের মতো দীর্ঘ অপেক্ষার ভোগান্তি নেই। আমরা 10 দিন আগে টিকিট কাটছি, অনলাইনে টিকিট কাটছি, সমস্যা হয়নি, কোনো বিভ্রান্তি পোহাতে হয়নি আমাদের। আমার ট্রেনের টিকিটে আমি আসছিলাম, একটু একজন দেখেছে, চেক করছে, চলে আসছি। আমি মানে খুব বেশি কড়াকড়ি যে মনে হচ্ছে ওরকম মনে হয়নি আমার। চাচারা, আমার মামারা সবাই বেশিরভাগ হচ্ছে গ্রামে থাকে, তাদের সাথে ঈদ করার আলাদা একটা মজা আছে, সবার সাথে ফ্যামিলিরা, তারাও কাজিনরা আসে। তবে দুই একটি রুটের ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। বগির ভেতরে জায়গা না পেয়ে ছাদে কিংবা ইঞ্জিনেও উঠে পড়েন অনেকে। আরএমবি সদস্য, জিআরবি সদস্য সার্বক্ষণিক ছাদ থেকে যাত্রী নামানোর প্রচেষ্টা করতেছে। এরপরও ট্রেন রানিং ট্রেনের ভিতরে যদি কেউ দু একজন উঠে যায়, রানিংয়ের ক্ষেত্রে আমরা আর এই ব্যবস্থাটা সচরাচর নিতে পারি না। শনিবার সারাদিন বেশিরভাগ ট্রেনই ছেড়েছে নির্দিষ্ট সময়ে। তবে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ছাড়ার সময় বেলা ৩টা ১০ থাকলেও তা ১.৫ ঘন্টা দেরিতে ছাড়ে। ৩টা ৫৫, এখনো গাড়ি নেই, আমরা অপেক্ষা করতেছি। বউ বাচ্চারা অনেক কষ্টে আছে। আমরা তো আসছি ৩টা ১০-এর গাড়ি, আপনার প্রায় ৩টা বাজে চলে আসছি স্টেশন। দীর্ঘ ছুটিতে এবার আগে থেকেই রাজধানী ছাড়ছে মানুষ, তাই যাত্রীর চাপ অনেকটাই কম। স্বস্তি নিয়েই বাড়ির পথে সাধারণ মানুষ। অনেকে ফ্যামিলি আগে পাঠাই দিছে। আমি এখানে বসে রয়েছি 1 ঘন্টা যাব, তাও ভালো লাগতেছে যে একটু রিল্যাক্সে চলে যাব। বাসে তো আপনার মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকা। বাবা মার সাথে সবাই মিলে আমরা আনন্দ করব। শনিবার থেকে শুরু হয়েছে 10টি বিশেষ ট্রেনের যাত্রা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সন্ধ্যার পর উপচে পড়া ভিড় ছিল সদরঘাটে। এর আগে দিনভর সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে নির্ধারিত গন্তব্যের পথ ধরেছেন হাজারো যাত্রী। লঞ্চ সংশ্লিষ্টরা জানান, দিনের শুরুতেই পন্টনগুলোতে নৌপথে বাড়ি ফেরা যাত্রীদের উপস্থিতি গত কয়েকদিনের তুলনায় অনেক বেশি। তবে যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট সময় ছাড়ছে না বেশ কিছু লঞ্চ। কারো অপেক্ষা, কারো অপেক্ষার অবসান। যতদূর চোখে যায়, মানুষের চোখে শুধুই মানুষ। সন্ধ্যার পর নগরের সব রাস্তা যেন মিশেছে সদরঘাটে। প্রিয়জনের সান্নিধ্যে কিছুটা বাড়তি সময় কাটানোর সুযোগটা কালে ভদ্রে আসে যান্ত্রিক নগরের মানুষগুলোর। আর এই সুযোগে আগেভাগেই সদরঘাটে ঈদে বাড়িমুখো হাজারো মানুষ। নানা ঝক্কি সামলে নির্ধারিত লঞ্চে জায়গা পেয়েছেন যাত্রীরা। খুব একটা অভিযোগও নেই, তবে ভাড়া নিয়ে যতটুকু আক্ষেপ তাও সহনীয় বলে জানান যাত্রীরা। দেশি মানুষ আছে, সবার সাথে বন্ধু বান্ধব আছে, তাদের লগে দেখা করবো, আনন্দ ফুর্তি করবো। আগের থেকে 100-150 টাকা বাড়তি হইতে আছে, ঠিক আছে, কারণ ঈদ ছাড়া, কোরবানি ছাড়া যে ভাড়াটা তার থেকে বেশি হইতে আছে ভাড়াটা। সরকার নিয়ে তো ভাড়া যা তা দিয়েই চলে, ভাড়া কোনো বাড়ে নাই, চার্টে যা আছে তাই ভাড়া কাটে, 1 টাকা বেশিও কাটে, 1 টাকা কমও কাটে না। পদ্মা সেতু চালুর পর নৌরুটও ধুঁকছে যাত্রী সংকটে। তবে ঈদ যাত্রার এই চিত্র বলে দেয়, হারিয়ে যায়নি নৌরুটের জনপ্রিয়তা। তুলনামূলক আরামদায়ক আর স্বস্তির যাত্রা হওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষের কাছে এখনো পছন্দ নৌরুট। আমাদের যেহেতু দ্বীপ জেলা ভোলা আঞ্চলিক একটা এলাকা, ওখানে গাড়িতে গেলে অনেক জার্নি হয়, আর লঞ্চে গেলে যাতায়াতের সুবিধা হয়। লঞ্চে আমি হাঁটা চলা করতে পারতাছি নিজের মতন, যেখানে বাতাস খেতে পারতাছি। লঞ্চ জার্নিটা খুবই বেস্ট, কারণ আমরা কেবিনে যাচ্ছি, আরামদায়ক আছে, ফ্যান আছে, এসি আছে। তবে খানিকটা অসন্তোষ দেখা দেয় কিছু লঞ্চের বিলম্বে। বরাবরের মতো এবারও লঞ্চগুলোতে উপেক্ষিত যাত্রী নিরাপত্তা। বরাত্রা এসে বসে রয়েছি, এখন পর্যন্ত লঞ্চ ছাড়ে না, বা কখন ছাড়বে তারও কোনো শিডিউল নেই। এই 5টা বাজে আইসা ঘাটে বসে রয়েছি, 5টা পর্যন্ত, এখন বাজে কয়টা? হেরা বলতে আছে বললেই ছাইরা দিব, বললেই ছাইরা দিব, কিন্তু এখনো কোনো ছাড়াছাড়ির কোনো খবর নেই। এদিকে সার্বিক নিরাপত্তায় দেশের সব লঞ্চ টার্মিনাল ঘিরে সতর্ক পাহারা বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যে কোনো অপরাধ ঠেকাতে তৎপর পুলিশ ও র্যাব সদস্যরা। পুলিশ আছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য আছে, সেনাবাহিনী মোতায়েন আছে, সবার পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানও এখানে মোতায়েন আছে। তারা এইখানে টহল দেবে, দিনরাত 24 ঘন্টা টহল দেবে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, যাতে কোনো ধরনের অজ্ঞান পার্টি, মলম পার্টি, কোনো প্রকার চাঁদাবাজ, সন্ত্রাসী আগমন যাতে না ঘটে। বাড়ি যাওয়া নির্বিঘ্ন হলেও ঢাকায় ফেরা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় যাত্রীরা। দীর্ঘ ছুটি শেষে একসাথে ফেরার সময় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান তাদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।
মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানবাহনের চাপ থাকলেও অনেকটা নির্বিঘ্নেই প্রিয়জনের সাথে ঈদ করতে যাচ্ছেন ঘরমুখ মানুষ। অন্যান্য বছরের তুলনায় এবার স্বস্তিতেই চলছে ঈদ যাত্রা। সরকারের উদ্যোগের কারণে এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে ভাড়া নিয়ে কিছু অভিযোগ থাকায় গাবতলীতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আনন্দ ভাগাভাগি করার উৎসবে নিজেকে সামিল করতে সড়ক পথে মানুষের যাত্রা। প্রতিবারই হরেক রকম ভোগান্তিকে সাথে করে আপনজনের সাথে ঈদের আনন্দ ভাগ করতে যেতে হয়। তবে এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। কাউন্টার থেকে জানানো হয় দীর্ঘ ছুটি মেলায় যাত্রী চাপ অনেক কম। যাত্রী থাকলে আমরা গাড়িও ছাড়তাম, টিকিটও বিক্রি করতাম, যাত্রী নাই বললে চলে। গাড়ি আমরা সব বসে আছি সুপারভাইজারের কাউন্টারে, যাত্রী নাই। একটা বছরের নতুন একটা ঈদ, সবার সাথে ঈদ করবো, এটাই তো একটা আনন্দ। গাড়ি কম মিলতেছে না, গাড়ি মিলতেছে না। ছেলেমেয়ের কাছে যাচ্ছি দেশে অনেক দিন পরে, এটাই তো আমাদের আনন্দ। এইবার শুনেছি রাস্তায় নাকি জ্যাম নাই, তো আশা করতেছি যেন জ্যাম না থাকে। আমরা তো সসম্মানে সুন্দরভাবে যাত্রীদের পৌঁছায় দিচ্ছি, যানজট মুক্ত। এর চেয়ে আর কি আশা করতে পারি বলেন। গাবতলী বাস টার্মিনাল ঘুরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের উদ্যোগ ছিল বলেই মানুষের ঈদযাত্রায় স্বস্তি এসেছে। আবার নিরাপদে মানুষ যেন ঢাকায় ফিরতে পারে সে উদ্যোগও নেওয়া হয়েছে। দুই একটা ছোটখাটো কমপ্লেইন আছে, ওটার এগেনস্টে আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি। একে সরকারের ব্যবস্থাপনা ছিল দেখেই কিন্তু এই স্বস্তিতে হচ্ছে। এই যে আমরা চেষ্টা করতেছি পুরাটা ঈদে যেন আল্লাহ লোকেরা ভালোভাবে যেতে পারে। গাবতলীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালনা করে একটি অভিযানে জানানো হয় স্বল্প দূরত্বের বাসে কিছু অভিযোগ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি কোনো ভোক্তা প্রতারিত হন, কোনো প্যাসেঞ্জার যদি বেশি ভাড়া দিয়ে থাকেন, কোনো পরিবহন যদি বেশি ভাড়া নিয়ে থাকেন, তাহলে অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে উনি প্রতিকার পেয়ে যাবেন। কিন্তু যদি এমন হয় যে অভিযোগ ইমিডিয়েটলি দিতে পারছেন না, তাহলে ওনার জন্য 30 দিন সময় রয়েছে। প্রতিবারের মতো এবারও যাত্রী নিয়ে দূরপাল্লায় যাচ্ছে রাজধানীর বিআরটিসির বাস সহ বিভিন্ন লোকাল বাস। এসব বাস যত্রতত্র থামিয়ে যাত্রী তোলায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর, চৌরাস্তা, মাওনা সহ কয়েকটি পয়েন্টে কিছুটা গাড়ির জট হয়েছে। একই পরিস্থিতি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল, চন্দ্রা সহ কয়েকটি পয়েন্টেও। এসব স্থানে যানবাহনের কিছুটা ধীরগতি থাকলেও বড় ধরনের যানজট না থাকায় স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 4 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 8:10 প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শনিবার স্থানীয় সময় বিকেল 5টার দিকে বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা। এ সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রধান প্রোটোকল কর্মকর্তা হং লেই তাকে বিদায় জানান। এই সফরে দেশটির হাইনান প্রদেশে অনুষ্ঠেয় দ্য বোয়া ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাছাড়া দেশটির প্রধানমন্ত্রী শি জিনপিং এর সাথেও বৈঠক করেন তিনি। সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া $210 কোটি বিনিয়োগ, ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ভূ রাজনীতিতে বাংলাদেশ নিয়ে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে এই সফরের মধ্য দিয়ে উন্নয়ন সহযোগীর পাশাপাশি ঢাকা বেইজিং রাজনৈতিক বোঝাপড়াও জোরদার হবে। সব আমলেই পরীক্ষিত অংশীদার চীন, তাই ভবিষ্যতেও বেইজিং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাবে না বলে ধারণা তাদের। মাহফুজ মিশ্র রিপোর্ট। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর। চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ঘণ্টাব্যাপী বৈঠক সেরেছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠকে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের শক্ত অবস্থান আশা করেন ডক্টর ইউনূস। এক চীন নীতির প্রতি ঢাকার অবস্থান পুনর্ব্যক্ত করে তিস্তা বহুমুখী প্রকল্পে বেইজিংয়ের আগ্রহকে স্বাগত জানান তিনি। সেই সাথে রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশে থাকার কথা বলেন চীনা প্রেসিডেন্ট। সই হয়েছে 1 চুক্তি ও 8 সমঝোতা স্মারক, আর মিলেছে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি। এসব বিশ্লেষণ করে সফরকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বলছেন, প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন আর যুক্তরাষ্ট্রে পট পরিবর্তনের বাস্তবতায় এ সফর তাৎপর্যপূর্ণ। চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো যে এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক মহল একটা অন্ততপক্ষে বার্তা পেয়েছে যে বাংলাদেশের
পররাষ্ট্রনীতি এখন আগের চেয়ে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট এবং কম্পিটিং প্রেশারসগুলি বাংলাদেশের ফরেন পলিসির জায়গা আসলে নাই। এটা রিজিয়নাল বা ইন্টারন্যাশনাল পলিটিক্সের উপরে কী ধরনের প্রভাব ফেলবে, আমার মনে হয় যে এই জায়গাতে কোনো তৃতীয় পক্ষের দিক থেকে এই সফরটা না দেখা প্রত্যেকের জন্যই মঙ্গল। বিশ্বের যত ধরনের অস্থিরতা থাকুক না কেন, চায়না তার যেই উদ্দেশ্য ফরেন পলিসি, ওই ফরেন পলিসির মধ্যে অটুট থাকবে। প্রেসিডেন্ট শি জিনপিং উনি একটা কথা বলছে যে যদি অন্য কোনো দেশের উত্থান হয় বা সফলতা চলে আসে, এটা বাকি কোনো দেশের ব্যর্থতা না। সফরে চীনা ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সাথে। সেসব আলোচনায়ও ঢাকা বেইজিং সম্পর্ক পরের ধাপে নেওয়ার ব্যাপারে আলাপ করেন তারা। উন্নয়ন অংশীদারের পাশাপাশি রাজনৈতিক সম্পর্ক জোরদারেও অনেকটা একমত ঢাকা বেইজিং। তারা ভবিষ্যতে বাংলাদেশের পলিটিক্যাল যে সিচুয়েশনগুলি যাতে ভবিষ্যতে আরও টালমাটাল না হয়, সেটা নিয়ে নিশ্চয়ই তারা উদ্বিগ্ন থাকবেন। সেই হিসেবে স্ট্র্যাটেজিক পার্টনারশিপটা আসা খুবই স্বাভাবিক। এছাড়াও মায়ানমারের বা বে অফ বেঙ্গলে বা ওভারঅল ইন্দো প্যাসিফিকে বাংলাদেশ এবং চীনের মোটামুটি একই ধরনের কনসার্ন আছে। কোনো দেশের সাথে যদি একটা অর্থনৈতিক সম্পর্ক, দৃঢ় সম্পর্ক করতে যায়, তাহলে এই মানে পলিটিক্যাল ব্যাপারটা চলেই আসে। চায়নার একটা সবচেয়ে বড় লজিক্যাল জিনিস হচ্ছে তারা ইন্টারনাল কোনো পলিটিক্সের মধ্যে তারা ইনভলভ হয়নি কোনো দেশের সাথে, এবং বাংলাদেশের সাথেও হবে না। বিশ্লেষকরা বলছেন ব্যবসায়ীদের সাথে আলাপে নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার সহ আঞ্চলিক উন্নয়নে জোরালো অবস্থান তুলে ধরার মাধ্যমে ভূ রাজনীতিতে ঢাকার গুরুত্বও তুলে ধরেছেন ডক্টর ইউনূস। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। জনগণের স্বার্থে যদি প্রয়োজন হয় আবারও রাজপথে নামবে বিএনপি, এমন হুঁশিয়ারি দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। ফখরুল বলেন, নির্বাচন পিছিয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে চলছে অপপ্রচার। ঈদ উপলক্ষে রাজধানীর সীমিত আয়ের মানুষের মাঝে উপহার বিতরণ করছে বিএনপি। সেই ধারাবাহিকতায় রাজধানীর বেড়াইদে কয়েকশো মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নেতারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারা। ভোটের রাজনীতির জন্য এই কাজগুলো করছি না, আমরা দায়বদ্ধতা থেকে, আমরা মন থেকে এই সাধারণ মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি। কয়েক মাস ধরেই দ্রুত নির্বাচনের দাবি বিএনপির, জানিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন সিনিয়র নেতারা। বিএনপি মহাসচিব মনে করেন, এর পেছনে রয়েছে ষড়যন্ত্র। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলে এবং তাদের কথা টার্গেট কারা? তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। মির্জা ফখরুল বলেন, সংস্কারের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষায় থাকবে না সাধারণ মানুষ। জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে, দাবি আদায় করে দিতে যাবে। আমি কথাগুলো বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। অল্প সময়ের মধ্যে সব গুছিয়ে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা ভারতের পক্ষেও নই, আমরা পাকিস্তানের পক্ষেও নেই। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলের নেতারা প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ মনোভাবাপন্ন হলে আন্তঃদলীয় ক্ষতি যেমন হবে, তেমনি পঞ্চগড় জেলারও ক্ষতি হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার বিকেলে পঞ্চগড় পৌর বিএনপির আয়োজনে সরকারি অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি। সার্জিস আলম বলেন, আমাদের মধ্যে যেমন রাজনৈতিক দলের ভিন্নতা রয়েছে, তেমনি মতপার্থক্য থাকবে কথায় এবং কার্যক্রমে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকে যেমন সৌহার্দ্যপূর্ণ, পারস্পরিক শ্রদ্ধাবোধপূর্ণ একটি সম্পর্কের ভিত্তিতে আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা
এই জায়গা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় বিরাজমান থাকতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক দলের যেমন ভিন্নতা রয়েছে সেই অনুযায়ী মত পার্থক্য থাকবে আমাদের কথায়, কার্যক্রমে। যে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে দারিদ্র্য, বেকারত্ব আর বৈষম্য দূর করাই লক্ষ্য বলে জানিয়েছেন চীন সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পিকিং বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা, তাই উন্নয়ন কার্যক্রমে সব নাগরিকের অংশগ্রহণ জরুরি। বলেন, সংস্কারই প্রধান অগ্রাধিকার, আর এই আয়োজনে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয় পিকিং বিশ্ববিদ্যালয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। এর আগেও সে বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসর ছিলেন তিনি। এরপরেই বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরু করেন 24-এর ছাত্র জনতার আন্দোলন ও নতুন বাংলাদেশ গঠনের কথা দিয়ে। This recognition once again reminds me of my commitment to work for realizing the dreams of the millions of youths who were the vanguards of the transformational changes in Bangladesh just last year. A new Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. ডক্টর ইউনূস বাংলাদেশের সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন, জানান এটাই প্রথম অগ্রাধিকার। To translate this vision into reality, we are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. Our reform initiatives are at the top of our priority. Our goal is definite. Our work plan is exhaustive. বৈশ্বিক দারিদ্র্য নিয়েও বক্তৃতায় তাত্ত্বিক ও ব্যবহারিক নানান দিক তুলে ধরেন ডক্টর ইউনূস। People are not poor because they lack of skill or ambition. They are poor because economic system has never given them a fair chance. So poverty is not because of something lacking in the person. It's not their fault. It's the fault of the system that we built for ourselves. That causes poverty. That causes all the problems for human beings by wrong thinking. আখলাকুস সাফা, যমুনা নিউজ। নাটোরে পুরাতন ডিসি বাংলোর পুকুরে অস্ত্র উদ্ধার অভিযানে মিলল বিপুল সিলমারা ব্যালট পেপার। পাওয়া যায় পুকুর পাড়ের একটি গর্তের ভেতরে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা সব মিলে 100 বস্তার মতো ব্যালট পেপার হবে, যা বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। ঘটনাটির অনুসন্ধান চলছে। নাটোর শহরের কান্দিভিটা এলাকায় পুরাতন ডিসি বাংলো। সেখানকার পুকুর থেকে 4টি শটগান সহ 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় শুক্রবার। আরও অস্ত্র আছে কিনা সেজন্য শনিবার সকাল থেকে শুরু হয় তল্লাশি কার্যক্রম। তখনই কেঁচো খুঁড়তে যেন বেরিয়ে আসে সাপ। পুকুর পাড়ের একটি গর্ত নজরে পড়ে গোয়েন্দা সংস্থার সদস্যদের। সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সিলমারা ব্যালট। রাজশাহী রেঞ্জ ডিআইজি জানান, জেলার 4টি আসনেরই ব্যালট পেপার রয়েছে। সব মিলিয়ে 100 বস্তার মতো হবে ব্যালট পেপার। কোনো না কোনো মাধ্যমে এখানে ব্যালটটা এসছে, তো কারা কিভাবে আনলো এটা তদন্ত সাপেক্ষ। আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমরা তদন্তের স্বার্থে অনেকগুলো ডিসক্লোজ করতে পারছি না, তো আমরা এই জন্য সহায়তা নিয়েছি বিভিন্ন গোয়েন্দা সংস্থার। এমন একটি জায়গায় সিলমারা এত ব্যালট পেপার কিভাবে গেল, কারাই বা জড়িত, এ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। উপজেলা পরিষদ যখন নির্বাচন হয় তখন হচ্ছে গিয়ে স্থান সংকুলন না হয় ব্যালটগুলো আমাদের এই পুরাতন বাংলোতে এনে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে সেটা আমার জ্ঞাত না। বাকি যে ব্যালটগুলো ছিল সেগুলো সবগুলো আমরা আমাদের নির্বাচন কমিশনের যে টেন্ডার হয়েছে তাদের টেন্ডারকে আমরা ফেরত দিয়ে দিয়েছি এবং তারা সেটা অলরেডি মিটমাট হয়ে গেছে। ব্যালট পেপারগুলো 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচনের বলেও জানিয়েছে প্রশাসন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। শনিবার বাড়ি ফেরা মানুষের ঢল ছিল চট্টগ্রাম রেল স্টেশন সহ বাস স্ট্যান্ডগুলোতেও। নির্ধারিত সময়ে বাসগুলো ছেড়ে গেলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়ে ট্রেনের যাত্রীরা। প্রতিটি ট্রেনে স্ট্যান্ডিং টিকিটে যাত্রী থাকলেও বাড়ি ফেরার আনন্দের কাছে এসব তুচ্ছ বলেন যাত্রীরাই। ছিল বাড়তি ভাড়ার অভিযোগও। যাত্রী হয়রানি বন্ধে প্রশাসনেরও ছিল তৎপরতা।
আজও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে রেলযাত্রীদের। নির্ধারিত সময় সকাল ৯টা ১৫ মিনিট হলেও চট্টগ্রাম রেল স্টেশন থেকে ১ ঘন্টা ৫ মিনিট দেরিতে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করে বিজয় এক্সপ্রেস। ঈদে বাড়িতে যাচ্ছি ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে ঈদে আনন্দ করার জন্য। আর গত বছরের তুলনায় এবছর রোডঘাট খুবই ফাঁকা। একমাত্র ঈদের সময় একটা সুযোগ পাই বাড়িতে এসে সবার সাথে একটু ঈদ করতে আর কি। ঈদকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে প্রতিদিন বিভিন্ন রুটে যাচ্ছে 16টি আন্তনগর ট্রেন। চাঁদপুরের জন্য এবারও যাত্রা করছে এক জোড়া ঈদ স্পেশাল ট্রেন। অন্যবারের মতো ওভার ক্রাউডেড ছাদে বা অন্য জায়গায় যাত্রী ওঠা যে আমাদের দিচ্ছি না, বা যা উঠতেছে হচ্ছে ট্রেনের ভিতরে আমরা যে যাত্রীদের অ্যাকোমোডেশন করে ট্রেনগুলো পরিচালনা করতেছি। রেলপথের মতো সড়কপথেও ঘরমুখ মানুষের ঢল। চট্টগ্রাম শাহ আমানত সেতু, অলঙ্কার মোড়, একে খান ও দামপাড়ায় বাস কাউন্টারে লেগে আছে ভিড়। ছিল বাড়তি ভাড়ার অভিযোগও। 300 থেকে গত 3 বছরের মতো গেছি, এখন তো 400 বলতেছে। ঈদ আসলে এমনি প্রতি বছরই এরকম 50 টাকা 100 টাকা বাড়তি দিয়ে আমরা যাই। এমনি ম্যানুয়ালি 300 টাকা নিত, তো ওনারা বলছে যে সরকারি রেট অনুযায়ী 398 টাকা ভাড়া। এদিকে যাত্রীদের ভ্রমণ নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্টেশন জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। কাউন্টারগুলোতে বাড়তি ভাড়া নেয়ার বিষয়ে তদারকি করেছে র্যাব। ইতিমধ্যে আমাদের প্রায় 15টি পেট্রোল আমরা মোতায়েন করেছি 24 ঘন্টা চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কৌশলগত অবস্থান থেকে, বিশেষ করে রেল স্টেশন, বাস স্টেশন, বিমানবন্দর, যেসব জায়গাতে বর্তমানে জনসাধারণের জনসমাগম হবে সেখানে তারা টহল পরিচালনা করবে। কোনো টিকিট কালোবাজারে আমরা এখন পর্যন্ত পাইনি, কোনো ফ্রড টিকিট আমরা এখন পর্যন্ত পাইনি। এটা আমরা রেলওয়ে কর্তৃপক্ষ এবং পুলিশ সহ আমরা ট্রেনের ভিতরে পজ মেশিন দিয়ে এটা আমরা দেখছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। পোলাওয়ের চাল, চিনি, সেমাইয়ের দাম গেল ঈদের চেয়ে এবার বেশ কম। আর এতে স্বস্তিতে আছেন ক্রেতারা। বলছেন পেঁয়াজ রসুনের দামও হাতের নাগালেই আছে। তবে ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাবে উদ্বেগ বাড়ছে। যদিও বোতলের গায়ে লেখা দামই মিলছে সয়াবিন তেল, তবে এলাচ সহ বেশ কিছু মশলার দাম বেড়েছে। ঈদ এলেই বেশি চাহিদা তৈরি হয় এমন সব খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। দীর্ঘদিন ধরে এমন ভোগান্তি যেন নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এবার ভিন্ন চিত্র দেখছেন ক্রেতারা। কিছু পণ্যের দাম গত ঈদের তুলনায় কম। প্রতি কেজি খোলা চিকন সেমাই বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়, যা গত বছর বিক্রি হয়েছে 150 থেকে 180 টাকায়। 200 গ্রামের প্রতি প্যাকেট লাচ্ছা সেমাইয়ের দর 50 টাকা, যা গত বছর কিনতে হয়েছে 60 টাকায়। এবারে একটু স্বস্তিতে আছি, আশা করি যদি সামনের দিনগুলোতে এভাবে থাকে আর কি। এই আর কি সিন্ডিকেটটা যদি আস্তে আস্তে ভাঙা শুরু করে, আশা করি আর একটু ভালো হবে। আগের বছর থেকে এই বছর আল্লাহর রহমতে অনেক জিনিসের দাম কমছে। দাম কম হইলে আমাদের সাধারণ মানুষের তো কিনতে যেমন সুবিধা, আমরা মানে ওইরকমভাবে নিতে পারবো। আর জিনিসপত্রের দাম বেশি হইলে তো আমরা নিতে কষ্ট হয়ে যায় না। প্রতি বছরে নতুন কোম্পানিরা এসে নতুন করে সেমাই তৈরি করে, ভরপুর চাহিদা আছে, তারপর ভরপুর মাল আছে, কোনো সমস্যা নাই। গত রোজার ঈদের তুলনায় প্রতি কেজি পোলাওয়ের চাল এবার 20 থেকে 30 টাকা কমেই মিলছে। প্যাকেটজাত মিলছে 130 থেকে 150 টাকায়, আর খোলা চাল মিলছে 110 থেকে 120 টাকা কেজিতে। 1 কেজি চিনির জন্য এবার দিতে হচ্ছে 120 টাকা, অথচ এই চিনি গত বছর কিনতে হয়েছে 150 থেকে 160 টাকায়। তবে এলাচ সহ বেশ কিছু মশলার দাম বৃদ্ধির কথা বলছেন দোকানিরা। গেছে বছর যে বাজার সালের যে দাম ছিল, এই বছর ওই বছরের তুলনায় এই বছর অনেক কম আছে। এবারে পোলার সেলের বাজারটা একটু কম হয়, অন্যান্য বছরের তুলনায় ঈদ আসলে যে বাড়াটা বাড়ে ওটা বাড়েও না, বরং স্যার একটু কম। পোলার সেলের খোলাটা মনে করেন 118, 15, 20। এমন পরিস্থিতির মধ্যেও ভোজ্য তেল নিয়ে এক ধরনের শঙ্কা আছে ভোক্তাদের। বৃহস্পতিবার ভোজ্য তেল উৎপাদক সমিতির পক্ষ থেকে প্রতি লিটারে 18 টাকা দাম বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে আছেন ক্রেতারা। যদিও খুচরা দোকানিরা বলছেন এখন পর্যন্ত পর্যাপ্ত সরবরাহের পাশাপাশি গায়ে লেখা দরে মিলছে সয়াবিন তেল। না, এখনো মোটামুটি দেখতেছি যে ভালোই, কিন্তু তেলের দামটা একটু বাইরে গেছে বেশি। সয়াবিন অয়েলের ব্যাপারে মনে হয় কিছুটা মানে ক্রাইসিস মনে হয়, এছাড়া বাকি সব আইটেমই তো বাজার ভর্তি। রমজানের জন্য এতদিন হয়তো কিছুটা নিয়ন্ত্রণে ছিল, রমজান শেষ হয়ে গেলে বাংলাদেশে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না হতে পারে, কারণ কোম্পানিরা দাম বাড়াবে, ওরা বাড়াবেই। দাম বাড়তি রেটে তেল আসবে, বাড়তি রেটে কিনতে হবে। পেঁয়াজ রসুনের বাজারেও আছে স্বস্তি। 1 কেজি পেঁয়াজ মিলছে 40 টাকায়, যা গত ঈদে কিনতে হয়েছে 100 টাকায়। দেশি রসুন এবার মিলছে 140 থেকে 160 টাকায়। 1 কেজি মিল্ক ভিটা ঘি বিক্রি হচ্ছে 1500 টাকায়। ডিপ্লোমা দুধ প্রতি কেজি
890 টাকায়, আর ডানো মার্স মিলছে 860 থেকে 880 টাকায়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিভিন্ন আন্দোলনে শহীদ পরিবারকে ঈদ উপহার বিতরণ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন। এই সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় করেন, তাদের পাশে থাকারও আশ্বাস দেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি করেন। নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সকল শহীদ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন আশরাফ। দুপুরে টঙ্গী আউচপাড়া বালুরমাঠ এলাকায় 2000 দুস্থ অসহায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন গাজীপুর মহানগর বিএনপি নেতা রাকিবউদ্দিন সরকার পাপ্পু। এ সময় তিনি বলেন, পুরো দেশকে একটা কারাগারে পরিণত করেছিল ফ্যাসিস্ট হাসিনা। দোসরদের বিরুদ্ধে মুখ খুললেই হামলা, মামলা এবং গ্রেপ্তারের শিকার হতে হতো। হাসিনা দুঃশাসনের হাত থেকে রেহাই পাওয়ার পর মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে। এছাড়া বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন তিনি। বিএনপির নেতাকর্মীরা বিগত 17 বছর যেভাবে গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করেছে, অনুরূপভাবে তারেক রহমানের নির্দেশে এই দেশের রাজপথে নির্বাচন আদায়ের আন্দোলনে আপনাদেরকে সাথে চাই। রূপগঞ্জে 2000 অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা দাউদপুর ইউনিয়নের বেলদি মাদ্রাসা মাঠে আয়োজন করে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ সহ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা জানান, তারেক রহমান ছাত্রদলকে নির্দেশনা দিয়েছেন এবারের ঈদের খুশি থেকে যেন কোনো পরিবার বঞ্চিত না হয়। সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের পক্ষ থেকে সব পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় দুস্থ মানুষের জন্য তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী নিয়ে আসছি। আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটা অসহায় মানুষের পাশে যেন ছাত্রদল থাকে। চৈত্রের গরমে হাঁসফাঁস জীবন, রোদের প্রখরতার সাথে ভ্যাপসা বাতাসে হাঁসফাঁস অবস্থা। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরে 39.4 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সিরাজগঞ্জেও। আগামী কয়েকদিন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চৈত্রের খরতাপে পুড়ছে নগরী, কাঠফাটা রোদে অতিষ্ঠ জনজীবন। কিছুটা স্বস্তির খোঁজে জলাশয়ে দুরন্ত শৈশব। বেলা গড়ানোর সাথে সাথে বাড়ে প্রখরতা, ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, গরম বাতাস রমজানে অস্বস্তি বাড়িয়েছে কয়েক গুণ। পুকুর দেখে আর আসলে গরমটা এতই প্রচণ্ড বেড়ে গেছে যে যার জন্য আর মন মানলো না যে ঠিক আছে আমরা সবাই মিলে পুকুরে নেমে যাই। মানুষের নাভিশ্বাস ছুটে যাচ্ছে, এত পরিমাণ গরম আসলে এই সময় পড়ে না। তাপদাহ থেকে বাঁচতে ঘর থেকে বের হচ্ছে না বেশিরভাগ মানুষ। তবে অসহনীয় এই গরমেও খেটে খাওয়াদের ছুটতে হচ্ছে কাজের তাগিদে। রোদে গরমে কাজ কাম করতে একটু সমস্যা হয়েছে, খুবই গরম, আগুনের তাপ ঝালাস বাড়াইছে মনে হয়েছে। গত 2 দিন ধরে যে গরম, অনেক গরম, সবকিছু পুড়ে যাইতেছে রোদে। বহুত গরম, এই গরমে তো বসে কাজ করা যাচ্ছে না, খুব তাপমাত্রা বেশি, লোকজন নেই শহরে। আবহাওয়া অফিসের তথ্য মতে তীব্র তাপপ্রবাহ বইছে যশোর ও সিরাজগঞ্জের উপর দিয়ে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি সহ খুলনা, ঢাকা এবং বরিশাল বিভাগে। মাঝারি তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। ঈদের দিন তাপমাত্রা এই যে অবস্থা আছে এই অবস্থায় চলতে পারে, বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই। তবে চৈত্রের এই রুদ্ররূপী নিয়ে আসে কাল বৈশাখের আগমনী বার্তা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রাজধানী ঢাকার গুলশান 2-এ চলছে বিটল হাউসের রমজান নাইট মার্কেট 2025। 21শে মার্চ থেকে শুরু হয়, আয়োজন চলবে চাঁদ রাত পর্যন্ত। বিশেষ আয়োজনে থাকছে সংস্কৃতি, ঐতিহ্য, ফ্যাশন, খাবার, হস্তশিল্প এবং নানান আকর্ষণীয় অনুষ্ঠান। হাতে তৈরি পণ্য, সুস্বাদু ইফতার এবং ঈদ প্রস্তুতির উন্মাদনায় বাজারে নতুন এক প্রাণ সঞ্চার হয়েছে।
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজনে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এতে প্রধান অতিথি ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক নয়ন আহমেদ। জাতীয় নাগরিক কমিটির ভেড়ামারা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস টনির সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ সহ জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্য এবং এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সোনারগাঁওয়ের নবীন বরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং নবীন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তারা শিক্ষাক্ষেত্রে সোনারগাঁয়ের সন্তানদের আরও এগিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সোনারগাঁয়ের 2025-26 সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়, যেখানে সভাপতি নির্বাচিত হন ফাহিম ফয়সাল আনন আর সাধারণ সম্পাদক হন আজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাকিল আহমেদ। বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। বাহরাইনের 14 গ্রাম সোসাইটির অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে এই সভার আয়োজন করা হয়। চলবো মোরা একসাথে, জয় করব মানবতাকে শীর্ষক স্লোগানে এই সভার আয়োজন করে দেশটির রাজধানী মানামার একটি স্থানীয় রেস্তোরাঁয় নবগঠিত কমিটির সভাপতি মামুন আব্দুস সাত্তার মজুমদারের সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র উপদেষ্টা আব্দুল কাদের মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক সারোয়ার আনসারী যৌথ পরিচালনায় চলে এই সভা। এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেলিম, কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরামের সভাপতি কালাম মজুমদার। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদাত ভূঁইয়া, আব্দুল করিম সোহাগ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। সভা শেষে করা হয় বিশেষ দোয়া আর মোনাজাত। বাংলাদেশ কমিউনিটি বাহরাইনের সকল স্তরের নেতৃবৃন্দ এসে বাহরাইনস্থ 14 গ্রাম সোসাইটিকে ধন্য করেছে। আজকে এই 14 গ্রামবাসীর কাছে অনুরোধ থাকবে একটাই, যে শুধু 14 গ্রাম নয়, সারা বাংলাদেশের সকল প্রবাসীদের বিপদে আপদে তারা এগিয়ে যাবে। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে স্লোগান নিয়ে সামনে এসেছি, চলবো মোরা একসাথে, জয় করব মানবতাকে, সেই মানবতার কল্যাণে কাজ করার জন্য আপনারা কমিটির সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। এছাড়া মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিএনপি বাহরাইন শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা এবং দোয়া মাহফিল। বৃহস্পতিবার রাজধানী মানামার আরেকটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল গনি মজুমদার। বিশেষ অতিথি ছিলেন আকবর আলী, মফিজুর রহমান, হাবিবুর রহমান বুলবুল, মোহাম্মদ সোহেল আহমেদ সহ আরও অনেকে। সভা শেষে করা হয় বিশেষ দোয়া আর মোনাজাত। বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার মাহফিলের উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাহরাইন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন, তার পাশাপাশি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। বাহরাইন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে 26শে মার্চ এবং ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করি আমরা বাহরাইন বিএনপি। এখান থেকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়। সময়ের সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা। এখন পর্যন্ত নিহতের সংখ্যা 1600 ছাড়িয়েছে বলে জানিয়েছে জান্তা সরকার। আহত প্রায় 3500। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালাই শহর। ভয়াবহ এই দুর্যোগে যে কোনো দেশ মিয়ানমারকে সহায়তা পাঠাতে পারে বলে ঘোষণা দিয়েছেন জান্তা প্রধান মিন অং লাইং। প্রতি সেকেন্ডে কমে আসছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে খালি হাতেই চলছে উদ্ধার তৎপরতা। অন্যদিকে থাইল্যান্ডে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী ব্যাংককে। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন অনেকে। উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষিত দল। দেশটিতে উদ্ধার হয়েছে 10 জনের মরদেহ। সুনামগঞ্জের বৌলাই নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় 2 শিশু এবং 2 জন নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 1 জন। রাত 10টার দিকে উপজেলার বেহিলি ইউনিয়নের মদনাকান্দি এবং হেরারকান্দির মধ্যবর্তী বৌলাই নদীতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় জেলার মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় জামালগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা দেয় 50 থেকে 60 জন যাত্রী। বৌলাই নদীতে পৌঁছালে অতিরিক্ত যাত্রী বহনের কারণে ডুবে যায় নৌকাটি। আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়া হয়। বৌলাই নদীতে একটি নৌকাডুবিতে 60-70 জন যাত্রী ছিলেন। অতিরিক্ত যাত্রী এবং ওজনের কারণে নৌকাটি ডুবে যায়। আমরা যতদূর জানতে পেরেছি 4 জন মারা গিয়েছেন, 2 জন মহিলা এবং 2 জন শিশু আছেন। এই ছিল আমাদের আজকের যমুনা নিউজের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।